স্যার কাইন্ডলি শুরু করে দেন, আমাদের লাইভ চলে আসছে। লাইভ চলে আসছে না? তাহলে আমি জি স্টার্ট করলাম। হ্যাঁ, ওকে। জি জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ডক্টর আহমেদ সামিউল হাসান, সহকারী অধ্যাপক, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সবাইকে এক্সিস মেডিকেল স্কুলের উদ্যোগে আয়োজিত আজকের এই সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এক্সিস মেডিকেল স্কুলকে এই প্যান্ডেমিকের মধ্যেও মেডিকেল এডুকেশন, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েশন মেডিকেল এডুকেশন তারা একটা ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে এর জন্য। তো যেহেতু এটি একটি লাইভ ক্লাস এবং আমি আমার দীর্ঘদিনের সার্জারি পঞ্চম বর্ষের শিক্ষকতার আলোকেই এই ক্লাসটি নিতে চাচ্ছি, তাই আমি আসলে খুব বেশি কিছু থিওরিটিক্যাল ডিসকাশনের মধ্যে আজকের ক্লাসে যাব না। আমি আসলে বিশেষ করে ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় সার্জারির একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে লং কেস, সেই লং কেসকে ফোকাস করেই আজকের ডিসকাশনটা করব। এবং আজকে প্রথমে আমি লং কেস হিসেবে আজকে যে কেসটি বেছে নিয়েছি সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এখন এটা একটু ছাত্রছাত্রীদের কাছে, তোমাদের কাছে একটু খটোমটো মনে হতে পারে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এটা আবার কি, বা এটা নিয়ে একটু কনফিউশন থাকে। এই জন্যই আমি আসলে আরো দু একটা সহজ লং কেসকে বাদ দিয়ে প্রথম কেস হিসেবে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজকে বেছে নিয়েছি। এখানে যারা আমি জানি অনেক ছাত্রছাত্রী আমাকে শুনছো, বিশেষ করে যারা পাবলিক মেডিকেলের ছাত্রছাত্রী আছো, তাদের ফাইনাল প্রফে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ লং কেস হিসেবে থাকবে, কারণ সরকারি মেডিকেল কলেজগুলিতে প্রচুর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ জেনারেল সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়। আর যারা প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা শুনছো, তাদের জন্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে যে আমাদের শর্ট কেসে যে আলসার থাকে, সেই আলসার এক্সামিনেশন বা আলসারের কে ফেস করতে হলেও তোমাকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ জানতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে কেসের স্বল্পতা থাকার কারণে এই একটা আলসারের পেশেন্টকে এই লং কেস হিসেবে দিয়ে দেওয়া হয় এবং তখন সেটা কিন্তু পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যেই পড়ে। তো আসো আমরা আলোচনা শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা বলতে চাই যে হোয়াট ইজ পিভিডি। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের একটা স্বীকৃত, আমি বলবো যে এভ্রিভিয়েশন হচ্ছে পিভিডি। এখন পিভিডি জিনিসটা কি আসলে? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে কি? পেরিফেরিতে যে ভেসেলগুলি আছে সেই ভেসেলগুলির ডিজিজ। এখন তোমরাই বলো যে পেরিফেরিতে কয় ধরনের ডিজিজ থাকে? আমরা জানি পেরিফেরিতে 3 ধরনের ভেসেল থাকে। কি কি ভেসেল থাকে? একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেইনস, আর একটা হচ্ছে লিমফেটিক্স। তার মানে ডিজিজেস অফ আর্টারি, ডিজিজ অফ ভেইনস, ডিজিজ অফ লিমফেটিক্স, এই তিনটাকেই আমরা একসাথে বলবো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলতে যদিও আমরা আর্টারি বা ভেইন বা লিমফেটিক্স তিনটা ভেসেলের ডিজিজকেই বুঝায়, কিন্তু খুব ইয়েতে যদি আমরা যাই, মানে যদি গ্রসলি যদি চিন্তা করি, তাহলে আসলে পিভিডি বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলতে কিন্তু আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজকেই বুঝাবো। অর্থাৎ মানে আর্টারির ডিজিজগুলিকেই আসলে মূলত পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হিসেবে আমরা চিন্তা করব। কিন্তু থিওরিটিক্যালি বা যদি তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস, তাহলে কিন্তু তোমাকে এভাবে 3 ভাগে ভাগ করে বলতে হবে যে peripheral vascular disease are of 3 types: peripheral arterial disease, peripheral venous disease and peripheral lymphatics disease. কিন্তু গ্রসলি বা মোটা দাগে আসলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলতে আমরা বুঝবো হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। তাহলে এই যে বারবার আমি বলছি পেরিফেরি পেরিফেরি পেরিফেরি, তার মানে পেরিফেরির আর্টারি কি আর সেন্ট্রাল আর্টারি কি এটা তোমরা সবাই জানো, যে একটা ফিমোরাল আর্টারি, একটা পপলিটিয়াল আর্টারি, এগুলি হচ্ছে পেরিফেরাল আর্টারি। কিন্তু তোমার ধরো কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, থোরাসিক অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, এগুলি হচ্ছে সেন্ট্রাল আর্টারি। তার মানে আমরা আসলে পেরিফেরাল আর্টারি বলতে আমাদের পেরিফেরিতে যে আর্টারিগুলি আছে সেগুলিকে বোঝাবো। পেরিফেরাল ভেইন বলতে কি বুঝবো? যেমন ধরো ফিমোরাল ভেইন, পপলিটিয়াল ভেইন, এগুলি হচ্ছে পেরিফেরাল ভেইন। আবার ধরো ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এগুলি হচ্ছে তোমার কি বলা যায়, এগুলি হচ্ছে সেন্ট্রাল ভেইন। তো এখন দেখো, তাহলে আমরা যদি ইয়েতে যাই পেরিফেরাল, তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের আমরা কিন্তু ইয়েটা মোটামুটি বুঝলাম যে হোয়াট ইজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এরপরে আসো যে এখন আমরা বলি যে কি কি ডিজিজ নিয়ে আমরা আসলে বেসিক্যালি ফোকাস থাকবো। আমি তোমাদেরকে বলেছি যে আজকের যে আমার আলোচনা হবে লং কেস হিসেবে,
তার লং কেসটাই ঢোকার আগে আগে আমরা অল্প একটু থিওরিটিক্যাল ডিসকাশন করে নিব, তাতে আমাদের লং কেসের ফরম্যাটটা বুঝতে সুবিধা হবে। তাই আমি ফার্স্টে অল্প কয়েকটা স্লাইডে থিওরিটিক্যাল ডিসকাশন করে নিচ্ছি। যেমন ফার্স্টে আমরা বলছি আর্টেরিয়াল ডিজিজ। আর্টেরিয়াল ডিজিজ, দেখো স্লাইডের দিকে খুব বেশি নজর দেওয়ার দরকার নেই, এখানে আমি মাত্র 3টা ডিজিজকে হাইলাইট করেছি। একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক ওক্লুশন অফ দ্য আর্টারি, বার্জেস ডিজিজ, আর একটা হচ্ছে ডায়াবেটিক এনজিওপ্যাথি। তার মানে কি আর্টেরিয়াল ডিজিজ এই তিনটাই না, আর্টেরিয়াল ডিজিজ এই তিনটা না, কিন্তু অ্যাজ এ লং কেস হিসেবে তোমাদের পরীক্ষায় এই 3টা ডিজিজের যে কোনো একটাই থাকবে। হয় সেটা থাকবে অ্যাথেরোস্ক্লেরোটিক ওক্লুশন, নতুবা এটা থাকবে বার্জেস ডিজিজ, নতুবা এটা হবে ডায়াবেটিক এনজিওপ্যাথি বা ডায়াবেটিক ফুট। এখন আর কি আর্টেরিয়াল ডিজিজ নাই? অবশ্যই আছে, এগুলি অনেক লম্বা থিওরিটিক্যাল ডিসকাশন, সেগুলিতে আমি যেতে যাচ্ছি না, কারণ না হলে আমাদের এই অস্বল্প সময়ে আমাদের এই আজকের লং কেসটা আসলে কভার করা যাবে না। যেমন তোমরা অনেকেই জানো যে এই আরো আর্টেরিয়াল ডিজিজ আছে, যেমন ধরো রেনল্ডস ডিজিজ, রেনল্ডস সিনড্রোম, যেগুলি কোলাজেন ভাস্কুলার ডিজিজের সাথে সম্পর্কযুক্ত থাকে, যেমন পলিআর্টারাইটিস নোডুসা, এসএলই, এগুলির সাথে সম্পর্কযুক্ত থাকে হচ্ছে তোমার এই রেনল্ডস সিনড্রোমের যে ডিজিজগুলি। তারপর ধরো আর্গোট পয়জনিং, এরকম অনেক কজ আছে। এই থিওরিটিক্যাল কজগুলির মধ্যে আমি এখন যেতে যাচ্ছি না, এগুলির জন্য আমরা আলাদা যে লেকচার ক্লাসগুলি আছে সেগুলিতে আলাপ করবো। শুধু তোমরা এতটুকু মনে রাখো যে তোমাদের লং কেস হিসেবে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা দেওয়া হবে সেটার ডায়াগনোসিস এই তিনটার মধ্যে ঘোরাফেরা করবে, আইদার অ্যাথেরোস্ক্লেরোটিক ওক্লুশন অথবা বার্জেস ডিজিজ অথবা ডায়াবেটিক এনজিওপ্যাথি। এখন একটু আমি বলছি যে ভেনাস ডিজিজ, পেরিফেরাল ভেনাস ডিজিজ কি কি আছে এগুলো শুধু জেনে রাখো। এটা আজকের লং কেসের মধ্যে এটা পড়বে না, তোমরা সবাই জানো যে ভেরিকোজ ভেইন, অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম, যেমন একটা গ্রেট স্যাফেনাস ভেইনের অ্যাবনর্মাল টর্চুসিটি বা ডাইলেটেশন, সেটাকে আমরা ভেরিকোজ ভেইন বলবো। আর কি ডিভিটি, তোমরা সবাই জানো ডিপ ভেনাস থ্রম্বোসিস। এটাও কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু না। যদিও পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলতে আমি বারবার বলছি যে আসলে তিন ধরনের ভেসেলেরই, মানে আর্টারি, ভেইন এবং লিমফ্যাটিক্সের ডিজিজকেই বোঝায়, কিন্তু মোটা দাগে আমরা যখন লং কেস হিসেবে চিন্তা করব পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, তখন আমাদেরকে চিন্তা করতে হবে এটা আসলে বেসিক্যালি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। এবং কোন আর্টেরিয়াল ডিজিজ তিনটা তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, এই যে তিনটা তোমরা ইয়েতে দেখতে পাচ্ছ, অ্যাথেরোস্ক্লেরোটিক ওক্লুশন, বার্জেস ডিজিজ, ডায়াবেটিক এনজিওপ্যাথি। তাহলে আসো আমরা একটু আগাই যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের পেশেন্টগুলি কিভাবে আমার কাছে আসে, কিভাবে আমার কাছে আসলে প্রেজেন্ট করে। দেখো আমি যদি সিকোয়েন্স দিই, কয়েকটা সিকোয়েন্স এরা আসে। একটা দেখো ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, দুই হচ্ছে ক্লডিকেশন ডিস্টেন্স, রেস্ট পেইন, গ্যাংগ্রিন, আলসারেশন, এগুলি একটা সিকোয়েন্স। এই তোমার কাছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, অর্থাৎ আমি যে পেশেন্টগুলি তোমাকে দেয়া থাকবে পরীক্ষা লং কেস হিসেবে, সেটা বার্জার্স ডিজিজ হোক, সেটা অ্যাথেরোস্ক্লেরোসিস হোক, সেটা বা ডায়াবেটিক ফুট হোক, এই পেশেন্টগুলির একটা কমন যে কমপ্লেইনগুলি থাকবে সেগুলো হচ্ছে, ফার্স্ট কমপ্লেইন থাকবে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, দ্বিতীয় হচ্ছে ক্লডিকেশন ডিস্টেন্স, তৃতীয় হচ্ছে রেস্ট পেইন, 4 নাম্বার হচ্ছে গ্যাংগ্রিন এবং 5 নাম্বার হচ্ছে আলসারেশন। এখন আমরা একটু ছোট ছোট ভাবে এগুলি একটু ডিসকাশন করব, কারণ এগুলি তোমার ভাইভা বোর্ডে তোমাদের আমাদের যে বক্স কোশ্চেন থাকে এগুলিতেও কিন্তু এগুলি থাকে, যে বা আমাদের যে রিটেনে যে শর্ট আনসার কোশ্চেন থাকে সেখানেও থাকে। ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, রোগী আসলে কি বলবে? ইন্টারমিটেন্ট ক্লডিকেশন মানে হচ্ছে যে পেশেন্ট যদি সোজা বাংলা ভাষায় বলে, তুমি কি পেশেন্টের আসলে হিস্ট্রি নিবা, পেশেন্টটা বলবে যে স্যার বা ম্যাডাম আমি আসলে কিছু দূর হাঁটার পরে আমার ব্যথা হয়। তুমি হয়তো জিজ্ঞেস করবো কত দূর, বলো যে স্যার আমি এখান থেকে, ধরো পেশেন্ট একটা ল্যান্ডমার্ক বলবে, ধরো পেশেন্টের বাসা হচ্ছে সে ধরো ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে, সে বলবে যে আমি ক্যান্টনমেন্ট থেকে হেঁটে একটু যদি নিকুঞ্জ পর্যন্ত আসি, ওই হাঁটার পরে আমার পায়ে ব্যথা শুরু হয়, তবে একটু যদি রেস্ট নিলে আমার ব্যথাটা ভালো হয়ে যায়, আমি আবার হাঁটতে পারি। এই যে দ্য পেইন হুইচ অকার্স আফটার ক্রসিং এ সার্টেন ডিস্টেন্স ইজ নোন এজ ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ইন্টারমিটেন্ট শব্দটার মানে কি, কিছুক্ষণ পরে পরে আসা। এখন ইন্টারমিটেন্ট ক্লডিকেশনটা কেন হচ্ছে? হচ্ছে এই কারণে যে দেখো পেরিফেরাল আমরা কি বলছি, আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, মানে আমার আর্টারিতে ব্লাড সাপ্লাই কম। যেহেতু আর্টারিতে ব্লাড সাপ্লাই কম, তার মানে আমার যখন আমি হাঁটবো আমার কাফ মাসেলেও ব্লাড সাপ্লাই কম হবে। আমার কাফ মাসেলে যদি ব্লাড সাপ্লাই যদি কম হয়, তাহলে কি ওইখানে আমার অক্সিজেন কম পৌঁছাবে। যদি অক্সিজেন কম পৌঁছায় তাহলে কি হবে, ওই জায়গার টিস্যুগুলিতে কি থাকবে, হাইপোক্সিয়া থাকবে। হাইপোক্সিয়া যদি থাকে তাহলে টিস্যুগুলির ভিতরে কি হবে, আমার
অ্যারোবিক গ্লাইকোলাইসিসের পরিবর্তে কি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে তখন কি হবে? তোমরা সবাই জানো যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তার মানে ল্যাকটিক অ্যাসিড তোমার কাফ মাসেলের টিস্যুতে একুমুলেট করবে। সাথে সাথে আরো কিছু নিউরোট্রান্সমিটার আছে যেগুলি নর্মাল ব্লাড সাপ্লাই থাকলে ওয়াশ অ্যাওয়ে, ধুয়ে মুছে চলে যেত, যেমন সাবস্টেন্স পি, সেগুলিও একুমুলেট থাকবে। তার মানে এই ল্যাকটিক
চেক করো শোনা যাচ্ছে কিনা। হ্যালো ইয়াসিন, শোনা যাচ্ছে এখন? হ্যালো শোনা যাচ্ছে ইয়াসিন? ইয়াসিন শোনা যাচ্ছে? এই নারিন শোনা যাচ্ছে কিনা এটা তো আমি এটা বলুক না, ওরা তো একটা ফিডব্যাক দিবে তো এখানে। হ্যাঁ, আমি কি আবার শুরু করব? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, দুঃখিত, একটু অডিও সিস্টেমে ইয়ে হওয়ার জন্য নাকি শোনা যাচ্ছিল না, তো আমি একটু আগের থেকে শুরু করি। এখানে ক্লডিকেশন ডিস্টেন্সে আমি যেটা বলছিলাম যে ওই সাবস্টেন্স পি এবং ল্যাকটিক অ্যাসিড এটা একুমুলেট করার জন্য আমার যে ব্যথাটা হচ্ছিল সেই ব্যথাটা হচ্ছিল, কিন্তু যখন আমি রেস্টটা নিব, রেস্ট নিলে কি হবে? রেস্ট নিলে এই আমার কাফ মাসেলের অক্সিজেন ডিমান্ডটাও কমে যাবে, ফলে সেটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস থেকে পুনরায় অ্যারোবিক গ্লাইকোলাইসিসে ফিরে আসবে। এরপরে আমি যেটা আমি বলতে চাচ্ছি যে 3 নাম্বার ক্লডিকেশন, তার মানে ক্লডিকেশন ইন্টারমিডিয়েট ক্লডিকেশন এই কারণেই হবে যে তোমার সাবস্টেন্স পি এবং ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন করার জন্য। এরপর ক্লডিকেশন ডিস্টেন্স, যেটা যে ক্লডিকেশন ডিস্টেন্স আস্তে আস্তে কমে আসবে। ক্লডিকেশন ডিস্টেন্স যেটা আমরা বলি যে পেশেন্টকে তুমি যদি জিজ্ঞেস করো যে আমি কতদূর পর্যন্ত, আপনি কতদূর পর্যন্ত হাঁটতে পারেন, সে বলবে যে স্যার আগে 2 মাস আগে আমি বাসার থেকে 300 গজ দূরে বাসার মোড় পর্যন্ত যেতে পারতাম। এরপরে সে বলবে যে না স্যার আমি আর বাসার মোড় পর্যন্ত যেতে পারি না, আমি বাসা থেকে 50 গজ দূরে যেতে পারি। এরপরে সে বলবে যে স্যার আমি আর 50 গজ দূরেও যেতে পারি না, বাসা থেকে 10 গজ দূরে যেতে পারছি। অর্থাৎ এই যে ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন বা ক্লডিকেশন পেইনটা ধীরে ধীরে রিডিউস ডিস্টেন্সে পেশেন্ট ক্যান ফিল। এইটাকেই বলা হচ্ছে ক্লডিকেশন ডিস্টেন্স, বা মানে দ্য ডিস্টেন্স আফটার ক্রসিং ইট দ্য পেইন অকার্স। এবং এই ক্লডিকেশন ডিস্টেন্স উইল গ্রাজুয়ালি রিডিউস ইন দ্য কোর্স অফ টাইম, মানে যতদিন যাবে তার ক্লডিকেশন ডিস্টেন্সটা তত কমতে থাকবে। 3 নম্বরে আসো, দেখো যে আমরা কি বলতেছি যে রেস্ট পেইন। রেস্ট পেইন মানে যে এখন আমার হাঁটাও লাগবে না, পেশেন্ট বলবে স্যার আমার এখন আমি হাঁটতে তো পারি না, এখন আমি যখন বাসায় বসেও থাকি তখনও আমার ব্যথা হয়, এবং আমি যখন রেস্টে থাকি বসে থাকি তখনও ব্যথা হয়। এটা হচ্ছে কেন? আমার তো পেরিফেরিতে আর্টেরিয়াল সাপ্লাই কমে যাচ্ছে। যেহেতু পেরিফেরিতে আর্টেরিয়াল সাপ্লাই কমে যাচ্ছে, তাই তখন আমার কি হচ্ছে, আমার পেরিফেরাল আর্টেরিয়াল সাপ্লাই কমে গেলে যে পেরিফেরির যে নার্ভগুলিতে যে সাপ্লাই, সেই সাপ্লাইটাও কমে যাবে, ফলে নার্ভগুলিতে ইনফ্লামেশন হবে, যেটাকে বলা হয় ইসকেমিক নিউরাইটিস। তাই অনেক সময় এটাকে বলা হয় ডাইং অফ ক্রাইং নার্ভস, মানে যে নার্ভটা মারা যাচ্ছে সেই মরে যাওয়া বা মৃতপ্রায় যে স্নায়ু, সে স্নায়ুর কান্না। রেস্ট পেইন হচ্ছে একদম অ্যাডভান্সড স্টেজে, মানে তখন তার ব্লাড সাপ্লাই এতটাই কমে যাবে। আমরা জানি যে নার্ভের অতটা কিন্তু ব্লাড সাপ্লাইয়ের প্রয়োজন হয় না, কিন্তু ব্লাড সাপ্লাই এতটাই কমে যাবে যে পেরিফেরাল নার্ভস, আমার পায়ের যে নার্ভসগুলি আছে সেই নার্ভসগুলি তার পর্যাপ্ত ব্লাড সাপ্লাই পাবে না, ফলে ব্যথাটা অনুভূত হবে। একদম এক্সট্রিম স্টেজে গিয়ে তার দুটো ইয়ে হবে, একটা হচ্ছে গ্যাংগ্রিন আর একটা হচ্ছে আলসারেশন। গ্যাংগ্রিন বা আলসারেশন কেন হবে এটা তো বুঝতেই পারতেছো যে আমার গ্যাংগ্রিন মানে কি, যে ম্যাক্রোস্কোপিক ডেথ অফ টিস্যু সুপারএডেড উইথ পুট্রিফিকশন। আর আলসারেশন তো তোমরা জানো যে আলসার মানে এ ব্রেক অর ব্রিচ ইন দ্য কন্টিনিউইটি অফ দ্য সারফেস এপিথেলিয়াম। তো গ্যাংগ্রিন মানে হচ্ছে একটা ডেড টিস্যু, তার মানে এই ডেড টিস্যুতে কোনো সেন্সেশন থাকবে না, এই ডেড টিস্যুতে কোনো ব্লাড সাপ্লাই থাকবে না। তো পেশেন্ট কিন্তু বলবে যে স্যার আমার আস্তে আস্তে বুড়া আঙ্গুলটা কালো হয়ে যাচ্ছে বা পায়ের উপরের অংশটুকু কালো হয়ে যাচ্ছে। অথবা আলসার হলে সে বলবে আমার ঘা হচ্ছে। তার মানে আমি যদি হিস্ট্রিটাকে সিমটমটাকে রিপিট করি, পেশেন্ট ফার্স্টেই বলবে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, মানে পেশেন্ট বলবে আমার কিছুক্ষণ হাঁটার পরে ব্যথা হয়, এবং যখন আমি কিছুক্ষণ রেস্ট নিই তখন ব্যথাটা চলে যায়, আমি হাঁটতে পারি। দেখো এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস
যে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন বা ক্লডিকেশন পেইনে ফার্স্ট স্টেপেই কিন্তু পেশেন্টের ব্যথা হয় না, মানে সে প্রথমে হাঁটতে গেলেই ব্যথা হয় না। যেটা অস্টিও আর্থ্রাইটিস, ধরো একজন বয়স্ক মানুষ তার নিতে অস্টিও আর্থ্রাইটিস আছে, তার কিন্তু এই ব্যথাটা অনুভূত হবে কাফ মাসেলে প্রথম স্টেপেই। বা সায়াটিকা আছে যার, লাম্বো সায়াটিকা, পিএলআইডির পেশেন্টের কি হয় যে সে রেস্ট নিলেও কিন্তু ব্যথাটা ভালো হয় না, মানে সে কিছুক্ষণ হাঁটতে থাকলো, হাঁটা অবস্থায় তার ব্যথা আসলো, সে রেস্ট নিল, তারপর আবার সে হাঁটতে থাকলো, তাতে কিন্তু তার ব্যথা ভালো হয়ে যায় না, আবার তার ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশনে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিলে ব্যথাটা ভালো হয়ে যায়। তাহলে ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশনের নেক্সট স্টেজটা বললাম রিডাকশন অফ দ্য ক্লডিকেশন ডিস্টেন্স, মানে যে ডিস্টেন্সটা আগে যতটুকু হাঁটতে পারতো এখন তার থেকে কম হাঁটতে পারে। এরপর রেস্ট পেইন পেশেন্ট কি বলবে যে স্যার আমি এখন আর বসে টসে, এখন আর আমার না হাঁটলেও ব্যথা হয়, আমি রাতে ঘুমায় থাকলেও আমার ব্যথা হয়। এরপর কি গ্যাংগ্রিন এবং আলসারেশন। এখন আমি দুটো জিনিস নিয়ে একটু থিওরিটিক্যাল ডিসকাশন করে সরাসরি কেসে ঢুকে যাব। একটা হচ্ছে আমি বললাম যে মেইন কি অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশন। অ্যাথেরোস্ক্লেরোসিস তোমরা সবাই জানো এটা খুব কমন, কাদের হয়, এটা বয়স্কদের বেশি হয়, এবং অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ যাদের থাকে তাদের সাথে সাথে ইসকেমিক হার্ট ডিজিজের ফিচার থাকতে পারে, যেমন তার বুকে ব্যথা থাকতে পারে, তার ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক থাকতে পারে, তার ইসকেমিক স্ট্রোকের ফিচার থাকতে পারে। পেশেন্ট কিন্তু বলতে পারে যে স্যার আমি মাঝে মাঝে চোখে ঝাপসা দেখিয়ে, বা আমার বুকে ব্যথা হয়, বা আমার আগে এমআইয়ের হিস্ট্রি আছে, আমার বুকে রিং পরানো আছে, এইসব হিস্ট্রি সে দিতে পারে। কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস যদি আমার পেরিফেরাল আর্টারিতে হয়, আমার সেন্ট্রাল আর্টারি, মানে সেরিব্রাল আর্টারি, করোনারি আর্টারিতে হবে, তার মানে তার অ্যাসোসিয়েটেড সিভিডি সিমটমস এবং সিএনএস সিমটমস তার থাকতে পারে। এবং আমরা জানি যে অ্যাথেরোস্ক্লেরোসিস কোথায় হয়, একটু বড় বড় আর্টারিতে হয়, লার্জ এবং মিডিয়াম সাইজ আর্টারিতে, স্মল সাইজ আর্টারিতে খুব কম হয়। এবং আমাদের কেস আসলে যা দেওয়া থাকবে তার বেশিরভাগই আসলে অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশনের জন্য, এবং অ্যাথেরোস্ক্লেরোটিক অক্লুশনই মেইন কজ অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। এরপর যেটা খুব কমন, যেটা বার্জার্স ডিজিজ। দেখো বানানটা, দেখো বানানটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। দেখো বার্জার্স সরাসরি কিন্তু বিইউ ইয়ে না, আর না, বি ইউর পরে একটা ই আছে, ঠিক আছে। আর কি, এটার আরেকটা নাম হচ্ছে থ্রম্বো অ্যানজাইটিস। এই অ্যানজাইটিস বানানটাও খেয়াল করো, জি এর পরে ডাবল আই, এই বানানগুলো অনেক সময় লিখতে দেয়। থ্রম্বো অ্যানজাইটিস অবলিটারিস, দ্য নেম দ্য টার্ম মানে সিগনিফাইস ইটস ডেফিনিশন। থ্রম্বো মানে কি থ্রম্বাস ফর্মেশন করে, অ্যানজাইটিস মানে কি ইনফ্লামেশন, আর অবলিটারেন্স মানে হচ্ছে অবলিটারেট হয়ে যাওয়া, তার মানে আমার পেরিফেরাল আর্টারিতে থ্রম্বাস ফর্মেশন করবে। অ্যানজাইটিস মানে কি ইনফ্লামেশন হবে পেরিফেরাল আর্টারির তিনটা লেয়ারেই। তিনটা লেয়ার কি কি থাকে আমরা সবাই জানি, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভান্টেশিয়া, তিনটা লেয়ারে ইনফ্লামেশন হবে। এবং আমরা কি হবে, এর ফলে কি হবে, থ্রম্বাস ফর্মেশন হবে, হয়ে আমার আর্টারিটা অক্লুড হয়ে যাবে। এবং বার্জার্স ডিজিজটা মনে রাখতে হবে, এটা স্মোকারদের বেশি হয়, একটু রিলেটিভলি একটু ইয়াং এজে হয়, একটু লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে হয়, এবং মনে রাখতে হবে এটা স্মল আর্টারিতে হয়। দেখো অ্যাথেরোস্ক্লেরোসিসটা কিন্তু আমি বলেছিলাম এটা হয় তোমার কি একটু লার্জ আর্টারিতে বা একটু মিডিয়াম সাইজ আর্টারিতে, কিন্তু বার্জার্স ডিজিজ হবে কিন্তু তোমার একটু ছোট ছোট আর্টারিগুলিতে, স্মল সাইজ আর্টারিগুলিতে। লাস্ট হচ্ছে দেখো ডায়াবেটিক ফুট আলসার, এটাও খুব কমন। ডায়াবেটিস আসলে কেন আমাদের আলসার হয় পায়, এটা আমরা ফার্স্টে বলি যে ডায়াবেটিসে এনজিওপ্যাথি হয়। এনজিও মানে কি, এনজিও মানে হচ্ছে ব্লাড, প্যাথি মানে ডিজিজ, তার মানে এনজিওপ্যাথি মানে ব্লাড ভেসেলের ডিজিজ। ডায়াবেটিসে আসলে মনে রাখবা দুই ধরনের এনজিওপ্যাথি হয়, একটা হচ্ছে মাইক্রো এনজিওপ্যাথি আর একটা হচ্ছে ম্যাক্রো। তোমরা সবাই জানো যে মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। মাইক্রো এনজিওপ্যাথি মানে হচ্ছে যে আমাদের যে ছোট ছোট ভেসেলগুলি আছে, যেমন মেটা আর্টেরিয়ল, আর্টেরিয়ল, ক্যাপিলারিস, এগুলির বেসমেন্ট মেমব্রেনগুলি ডায়াবেটিস মেলাইটাসে থিকেন্ড হয়ে যায়, মোটা হয়ে যায়। ফলে এগুলির এই যে ছোট ছোট আর্টারিগুলিতে, একটু মাইক্রোস্কোপিক যে ভেসেলগুলিতে ব্লাড সাপ্লাই কমে যায়, এই আর্টেরিয়ল, মেটা আর্টেরিয়ল, ক্যাপিলারি। কেন, ওই যে যেটা বললাম যে তার বেসমেন্ট মেমব্রেনগুলি ঠিক হয়ে যায়, ফলে ব্লাড সাপ্লাই কমে যায়, তাই এটাকে বলতেছি আমরা মাইক্রো এনজিওপ্যাথি। আর ম্যাক্রো কি, ম্যাক্রো মানে হচ্ছে যে বড় বড় আর্টারিগুলিতে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক তৈরি হয় ডায়াবেটিসে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ম্যাক্রো এনজিওপ্যাথি। তার মানে এই দুই ধরনের এনজিওপ্যাথি থাকে বলেই কিন্তু ডায়াবেটিসে ফুট আলসার হয়। এটা হচ্ছে ভেসেলের দিক থেকে কন্ট্রিবিউশন ফুট আলসার করার জন্য। কিন্তু ডায়াবেটিসে ফুট আলসার কি শুধু ভেসেলের কারণে হয়, আর্টারির কারণে হয়, তা তো না। ডায়াবেটিসে কি হয়, আমাদের নিউরোপ্যাথিও হয়, সেন্সরি নিউরোপ্যাথি হয়। পেশেন্টের কিন্তু ফুটের সেন্সেশন থাকে না। আমরা যখন হেঁটে যাই একটা স্যান্ডেল বা চপ্পল পরে, তখন রাস্তার একটা কি বলবো পাথরের টুকরো লাগলে আমরা স্যান্ডেলটা ঝাড়া দিই, কারণ কি হয়, আমার একটু ব্যথা অনুভূত হয়। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের এই সেন্সেশনটা থাকে না, ফলে তাদের পায়ে রিপিটেড ট্রমা হয় ডিউ টু সেন্সরি নিউরোপ্যাথি। আর মোটর নিউরোপ্যাথির কারণেও একটা কন্ট্রিবিউশন আছে, কারণ আমরা জানি আর্চ অফ দ্য ফুট, তোমরা সবাই পড়ছো ফার্স্ট ইয়ারে, আর্চ অফ দ্য ফুটের সাপোর্ট থাকে, বিভিন্ন ধরনের সোলের মাসেলগুলি আর্চ অফ দ্য ফুটের সাপোর্ট হিসেবে থাকে। কিন্তু ডায়াবেটিসে মোটর নিউরোপ্যাথির কারণে হয় কি, তোমার ওই যে ইয়েটা,
ওই যে সাপোর্টটা, যে মাসেলের যে টোন বা সাপোর্টটা থাকে না, ফলে কি হয় যে আর্চ অফ দ্য ফুটের যে সাপোর্টটা অনেকটা এটা সাপোর্টটা অত ভালো মতো না থাকায় যে বোনি প্রমিনেন্স গুলি রিপিটেড ইনজুরি করে মাসেলকে, ফলে সেখান থেকে একটা আলসারের একটা সম্ভাবনা থাকে। আরেকটা 3 নাম্বার থিওরি হচ্ছে ডায়াবেটিস ফুটে আলসার হওয়ার, হচ্ছে যে আমরা সবাই জানি যে ডায়াবেটিসের পেশেন্টের ইমিউনিটি কম হয়ে যায়। ইমিউনিটি যদি কম হয়, আমরা জানি সেল মিডিয়েটেড ইমিউনিটিতে ডাব্লিউবিসি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং তোমরা সবাই ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে পড়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডাব্লিউবিসি। একটা ছিল কি কেমোটেক্সিস, মানে যেখানে ইনফেকশন হবে ডাব্লিউবিসি ছুটে সেদিকে যাবে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের হয় কি, এই ডাব্লিউবিসির এই কেমোটেকটিক প্রপার্টিটা কম থাকে, ফলে হয় কি ডায়াবেটিসের পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়। তোমরা অনেক সময় অনেক পুরানো বইতে বলতো যে ডায়াবেটিসে ব্লাড সুগার লেভেল বেশি থাকে, সুগার ইজ অ্যান আইডিয়াল কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়া। এইগুলি, এই এক্সপ্লানেশনগুলি কিন্তু এখন কেউ গ্রহণ করবে না। এখন এটাই বলতে হবে যে ডায়াবেটিসের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা রিডিউস থাকে। তার মানে ডায়াবেটিক ফুট আলসার আমরা বলছি যে নিউরোপ্যাথির কারণে হচ্ছে, ইনফেকশনের কারণে হচ্ছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে কিন্তু এনজিওপ্যাথি, মানে ভেসেলটা, এবং সেটা কি হবে মাইক্রো এবং ম্যাক্রো। এখন আসো আমরা যদি লং কেস ফরম্যাটে সাজাই, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা একটু ঝটপট বলে ফেলবো। খুব বেশি লং কেস ফরম্যাটে তোমাদেরকে যখন যাবা ফাইনাল প্রফে ঢুকলেই ধরো 10 বা 12 জনকে একটা সিরিয়ালে দাঁড় করানো হবে, এবং খাতার ভিতরে তোমাকে দেওয়া থাকবে লটারির মতো। ধরো তুমি পড়লা, একজন গেলা তুললা, তখন একটা ইউনিভার্সিটির খাতা, ঢাকা ইউনিভার্সিটির খাতা বা চিটাগাং ইউনিভার্সিটির খাতা বা রাজশাহী ইউনিভার্সিটির খাতা বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের খাতা বা শাহজালাল ইউনিভার্সিটির খাতা দেওয়া থাকবে। ওই খাতাটার ভিতরেই তোমাকে লং কেসটা লিখতে হবে। লং কেস লেখার জন্য অনেক সময় পাবা, কারণ লং কেসটা তোমার সবার শেষে নেওয়া হবে। তো এখন লং কেসের ফরম্যাটটা সেই থার্ড ইয়ারে যেভাবে শিখেছো সেভাবেই ফার্স্টে আমি আজকে অত ডিটেইলে গেলাম।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শোনা যায়? স্যার আমি একটু লাইভটা চেক করে বলছি। শোনা যায়? একটু আমি বলো একটু তো সবাই। হ্যাঁ, তারেক। স্যার আমি একটু ফিডব্যাক নিয়ে দেখতেছি লাইভ থেকে স্যার। শোনা যাচ্ছে কি যাচ্ছে না তুমি একদম। হ্যাঁ, নারিন ঢুকছে আমার সাথে। তাহলে কি ইয়ে করবা নাকি আজকের এটা ক্যান্সেল করে দাও? কারণ আটটা তো জি স্যার শোনা যাচ্ছে। আরিন, জি স্যার শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে স্যার, আপনি কন্টিনিউ করেন। এখন কি কন্টিনিউ করবো না? আটটা তো বেজে গেছে। স্যার শর্টকাট একটু আপনি স্যার প্রেজেন্টেশনের পরে থেকে বলেন। মানে ইট উইল টেক টাইম অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে খুব ইয়ে করে স্যার আরেকটা তো ইয়েও কাজ করতেছে না, আমার ইয়েও তো আসছে না, অনেক ঝামেলা হচ্ছে বুঝছো। নারিন, আটটা বেজে গেছে আর এখানে অনেক ডিস্টার্ব করতেছে, আমি বুঝতেছি না জিনিসগুলো। হ্যাঁ, এটা আবার নতুন ভাবে টাইম দাও। আমি মানে এই জন্যই বলছি যে ট্রায়ালটা একটু আগে যদি তোমরা দিতা, তার কাছে ইয়েটা হতো না। মানে নেক্সট ফ্রাইডের আগে এটা করে দিই, তোমরা ওটা বলো যে মানে টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য এটা ইয়ে স্যার ক্লাসটা নেক্সট এই আগামী যে কোনো একটা দিন দাও না, আমার তো রেডি আছে, কিন্তু আমার সাথে একটু ট্রায়াল করে নিতে হবে এবং সেটা তুমি দায়িত্ব নাও, ঠিক আছে? তাহলে এটা আমি এখন অফ করবো, তুমি ইয়ে করে দিতে পারবো না? তুমি হ্যাঁ ইয়ে করে দাও কিছু যান্ত্রিকের জন্য, স্যার এটা আবার নিবে। ধরো তুমি পরশু দিন দাও, কালকে দাও, দু একদিন গ্যাপ দিয়ে দাও, ঠিক আছে? কারণ আটটা বেজে গেছে তো আমি শেষ করতে পারবো না, আধা ক্ষেত্রে হয়ে যাবে।